আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটা প্রতিষ্ঠান অনুমোদিত করা এটা কতটা সহজ বা কঠিন সে বিষয়টি নিয়ে আজকের ভিডিও। কিছুদিন আগে আমার এক বন্ধু এসেছিল যে দীর্ঘদিন প্রায় 18-20 বছর যাবৎ মোবাইল সার্ভিসিং সেক্টরে কাজ করছে। তো এসে গল্প করার এক পর্যায়ে সে আমাকে বলল যে আপনার প্রতিষ্ঠান তো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলে আসছে, এটা তো খুব ভালো হয়েছে, আপনি কবে কবে এই কাজটি করে ফেললেন, আমরা নিজেও বুঝতে পারিনি। তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ কবুল করেছে। তো প্রত্যুত্তরে সে বলল যে আমারও ইচ্ছা আছে অনেক দিন থেকে, আমি খুব শীঘ্রই আমার প্রতিষ্ঠানকেও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নিয়ে আসব। তো আমি বেসিক্যালি তার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটা আমার জানা নেই। তা আমি প্রশ্ন করলাম যে আপনার ট্রেনিং ইনস্টিটিউট আছে? তো বললো যে না, ট্রেনিং ইনস্টিটিউট নেই, তবে আমি করে নেব। তা বললাম সেটা কীভাবে প্ল্যান করেছেন যদি একটু বলেন। প্রত্যুত্তরে সে বললো যে আমার পাশেই একজন ভাইয়ের কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, সেখানে আমি কিছু হটগান, সোল্ডারিং আয়রন এবং আরও কিছু যেসব ইকুইপমেন্ট আছে 2-10টা নিয়ে যে বসায় দিয়ে তারপরে আমরা আবেদন করব এবং ইন্সপেকশনে এসে আমাদের অনুমোদনটা হয়ে যাবে, তারপরে আমি আমার মতো করে আমি কাজ চালাবো। শোনার পরে আমি হাসছিলাম এবং আমি তাকে আমার হিস্ট্রিটা শোনালাম। এটা সবাইকে জানা উচিত। আমরা চাই বাংলাদেশে কারিগরি শিক্ষার প্রসার ঘটল, কারণ পৃথিবীতে যত উন্নয়নশীল দেশ আছে তার মধ্যে উন্নয়নশীল দেশের মধ্যে অন্যতম আমরা চীনকে এখন লক্ষ্য করি। আর চীনের অবস্থান আসলে এত উপরে আসার মূল কারণ হচ্ছে যে তাদের কারিগরি শিক্ষা, তাদের প্রাতিষ্ঠানিক অথবা ইউনিভার্সিটি লেভেলের শিক্ষার চাইতে তারা কারিগরি শিক্ষাকে এত বেশি মূল্যায়ন করেছে যে সারা পৃথিবীর প্রত্যেকটা ইলেকট্রনিক্স এবং আদার্স মার্কেটগুলোতে তাদের বিচরণ এখানে 100-99। এটা কিন্তু অনেক কঠিন বিষয় এবং সেটা তারা করতে সক্ষম হয়েছে। তো বাংলাদেশ সরকারও চাচ্ছে যে বাংলাদেশে কারিগরি শিক্ষার ব্যাপক প্রচলন ঘটাতে এবং প্রত্যেকটা শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা স্কুল কলেজের সঙ্গে যদি আমরা কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করি, তাহলে এই ছেলেরা এখান থেকে বের হওয়ার পরে চাকরির পিছনে না ঘুরে তারা নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য প্রচেষ্টা করতে পারবে। তো সে ব্যক্তিটাকে যখন আমি বললাম যে আমার প্রতিষ্ঠান ম্যাচিউর করার জন্য আমি প্রথমে যখন আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম 2015 সালে, তখন সেই সময়ে আমাকে যেসব রুলস দেখানো হয়েছে এবং একটা প্রতিষ্ঠানের যে যোগ্যতা, কাঠামোগত যোগ্যতা এবং এই প্রতিষ্ঠানের ভিতরে যে সব ধরনের ইকুইপমেন্ট এবং সুযোগ সুবিধাগুলো থাকতে হবে, সেই বিষয়গুলো আমরা যখন তাদের পেপারসে দেখেছি, তাতে 2015 সালের মধ্যে মোটামুটি 1-1.5 কোটি টাকা খরচ করলে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো সম্ভব। এটা এতটাই কঠিন ছিল। তারপরে আমি তো সেখান থেকে ভীত সন্ত্রস্ত হয়ে ফিরে আসি এবং সেখানে কতজন টিচার থাকবে, কতজন পরিচালক থাকবে এবং এই প্রতিষ্ঠানের কতটা ওয়াশরুম থাকবে, সকল কিছু কিন্তু ইনক্লুডেড থাকে উল্লেখযোগ্যভাবে। তো আমি 2015 সালে এই সব ফ্যাসিলিটির বিষয়গুলো যখন জানতে পারি, তখন কিন্তু আমি খুব ভীত সন্ত্রস্ত হই এবং ফিরে আসি। এরপরে আমি নিজেকে আস্তে আস্তে আমি যোগ্য করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করি এবং 2022 সালে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমি ফার্স্ট আবেদন করি এবং আবেদন করার পরে তাদের যেসব রুলস ছিল সেই রুলসগুলোকে ফলো করে আমার প্রতিষ্ঠানকে আমি আরও ঢেলে সাজানোর চেষ্টা করি। এবং তারপরেও তারা যখন আসার পরে ইন্সপেকশনে যখন তারা আমাদেরকে নিয়ে তদন্ত করতেছে, সেই সময় কিন্তু প্রতিষ্ঠানের যোগ্যতার কয়েকটি জায়গায় আমাকে আটকিয়ে দেয়। সে বিষয়টি আমি যদি আপনাদেরকে বলি, তাহলে আশ্চর্যজনক বিষয় যে এখানে কতজন স্টুডেন্ট কাজ করবে, তাদের জন্য যথাযথ আমার জায়গার প্রশস্তকরণ ব্যবস্থা আছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে হয়। তাহলে একটা প্রতিষ্ঠান কখন যোগ্য হয়? 2000 স্কোয়ার ফিটের একটি জায়গা যদি থাকে আপনার, তাহলে আপনি প্রাথমিকভাবে আপনার প্রতিষ্ঠানকে চিন্তাভাবনা করতে পারেন। এবং 2000 স্কোয়ার ফিট আসলে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, যেমন ঢাকাসহ বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠান আছে। তো 2000 স্কোয়ার ফিটের একটি জায়গাকে যদি আপনি নির্বাচন করতে চান, তাহলে মাসে এখানে কিন্তু আপনার রেন্ট কস্টিং চলে আসে মোটামুটি 1 লক্ষ 1.5 লক্ষ এবং জায়গা বিশেষে এটা আরও বেশি। তো এটা কিন্তু অনেক কঠিন একটি বিষয়, যার কারণে অনেকেই চিন্তাভাবনা থাকলেও কিন্তু এখানে মাথা ঢোকাইতে পারছে না, কারণ হচ্ছে যে এখানে অনেক বেশি খরচের একটা চাপ রয়েছে। এরপরে
প্রতিটা স্টুডেন্টের জন্য আপনি কি কি ইকুইপমেন্ট, টুলস, আইটেম এবং সুযোগ সুবিধা দেবেন সেগুলো উল্লেখ আছে। তো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি এক জায়গায় আটকেছিলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটি করে আপনার হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, যেটা হচ্ছে পাওয়ার গ্লাসের মাধ্যমে ক্ষুদ্র পার্টসগুলোকে আমরা বড় করে দেখি। সেই ক্ষুদ্র পার্টসগুলোকে বড় করে দেখার জন্য যে ম্যাগনিফাইং গ্লাস আছে সেটা মার্কেটে মূল্য হচ্ছে 1 থেকে 150 টাকা, এবং মাথাপিছু স্টুডেন্টের জন্য আপনার একটা করে ম্যাগনিফাইং গ্লাস দেওয়ার জন্য একটা রুলস রয়েছে। তো আমি আমার প্রতিষ্ঠানে গ্লোবাল নলেজে স্টুডেন্টের জন্য, প্রতিটা স্টুডেন্টের জন্য আমরা মাইক্রোস্কোপের ব্যবস্থা রেখেছি, যার মূল্য 40-50 হাজার টাকা। তো আমি 150 টাকার এগনেস্টে আমি 50,000 টাকা বিনিয়োগ করেছি, তবুও কারিগরি শিক্ষা বোর্ড এটা মানতে নারাজ, বলছে যে আপনি অনেক ভালো কিছু করেছেন, এর জন্য আপনাকে আমরা স্বাগতম জানাই, কিন্তু আমরা আমাদের পেপারসে যা উল্লেখ আছে সেটা আপনাকে রাখতে হবে। ব্যাপারটা এরকম। তো একটা প্রতিষ্ঠান আমি সব দিক দিয়ে যথাযোগ্য করার পরেও দেখা গেছে যে অনুমোদনের সময় আমার কিছু বিষয় ঘাটতি চলে আসে, যেটাকে ফুলফিল করতে গিয়ে আমার আরও 6-7 লক্ষ টাকা খরচ হয়। একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এতটা কঠিন, এবং এখানে কতজন স্টুডেন্ট আসছে, কতজন যাচ্ছে, তাদের টোটাল ইনফরমেশনগুলো এবং তাদের রেজাল্টগুলো এবং তাদের কোয়ালিটি মেনটেনিংগুলো সকল কিছু কিন্তু আমাদেরকে সঠিকভাবে মেনটেন করতে হয়। এরপরে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো সাধারণ মোবাইল সার্ভিসিং দোকানের মতো না, এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে সাধারণ একটা ট্রেনিং সেন্টারের মতো না। এখানে আপনার ট্রেনিংয়ের যে স্ট্যান্ডার্ড সেটাকে মেনটেন করতে হয়, যেই স্ট্যান্ডার্ডটা ওয়ার্ল্ড ক্লাস, এবং এখানে লেভেল মেনটেন করা হয়, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। এই সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে আমাদের কাজ দিয়ে আমরা শুধুমাত্র হয়তো দোকানে কাজ করতে পারি, সেখানে আমাদের ব্যর্থতার কিছু জায়গা আছে, কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো না। দেখুন, বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যতগুলো প্রতিষ্ঠান আছে, এখানে কিন্তু হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছেন। এই বিনিয়োগ করছেন শুধুমাত্র আমাদের কারিগরি শিক্ষার উন্নয়ন ঘটানোর জন্য। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের মোবাইল সার্ভিসিং সেক্টরে আমরা যে লাখ লাখ জনপদ আছি, যারা আমরা এই পেশায় নিয়োজিত আছি, এটার মাধ্যমে আমাদের উপার্জনের ব্যবস্থা হচ্ছে, আমাদের পরিবার মেনটেনিং হচ্ছে। এখানে কিন্তু 10 লক্ষ পেশাজীবী রয়েছে যারা মোবাইল সার্ভিসিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। কিন্তু আমাদের এই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা অ্যাসেসর আছেন, যারা হচ্ছে বড় বড় ট্রেনার আছে, এই ট্রেনার এবং অ্যাসেসর এই জায়গাগুলোতে আমাদের মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানরা এখনও পর্যন্ত মাথায়ন করতে পারেনি। কারণ কি, আমরা আমাদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ করেছি কোনো দোকানে অথবা লোকাল কোনো প্রতিষ্ঠানে, যেখানে এই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করা হয় না। আর এই স্ট্যান্ডার্ড মেনটেন না করার কারণে আমরা কি করছি, আমার চোখে দেখা 60 বছর, 70 বছর, 65 বছর বয়সের লোকেরাও মোবাইল সার্ভিসিং করছে এখন পর্যন্ত। কিন্তু একটা মানুষ একটা সেক্টরে 20 বছর কাজ করার পরে সেখান থেকে তার অবশ্যই অবসর নেওয়া উচিত, এবং অবসরের পরে তার যোগ্যতা অনুযায়ী তাকে আরও সম্মানিত জায়গায় যাওয়া উচিত। যেমন 2015 সালে তখন আমি মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান ছিলাম, এবং এটা আমার আজকে 2023 সালে আমার 19 বছর রান করছে। তো আমি ডে বাই ডে কিন্তু আমার যে নিজস্ব পজিশন, আমার কর্মের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করছেন, এবং এখন আমি দোকানে কাজ করছি না ঠিকই, কিন্তু সেই যোগ্যতাটা আমি ধরে রেখেছি, এবং আমার আত্ম উন্নয়ন ঘটছে, সামাজিক মর্যাদা বাড়ছে, এবং আমার প্রতিষ্ঠান বড় হচ্ছে। তো প্রত্যেকটা মানুষের এটা উচিত যে স্টাডি এবং সঠিক গাইডলাইন, সঠিক সিলেবাসের স্টাডিটা যদি সে করতে পারে, তাহলে তার লাইফের বিল্ড আপ হবে এবং সে আস্তে আস্তে পরিবর্তন হবে। এবং প্রত্যেকটা মানুষের এটা একটা সময়ের দাবি, কারণ আমার বয়স 70 বছর হয়ে গেছে, এখন আমি দোকানে বসে মোবাইল সার্ভিসিং করব কেন? এখানে তো আমার সম্মানজনক একটা জায়গায় যাওয়ার কোনো সুযোগ ছিল। যদি বাংলাদেশ সরকারের সিলেবাস এবং এই সরকারি পেপারস এবং সরকারি রুলসগুলোকে আমরা অনুসরণ করি, এবং আমরা যদি প্রত্যেকেই বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 এই সকল লেভেলগুলো কমপ্লিট করতে পারি, তাহলে আমরা এখন যদি টেকনিশিয়ান থাকি, তাহলে আগামী দিনে আমরা ট্রেনার হব, তারপরে আমরা এখান থেকে আরও সম্মানজনক পজিশনে যাব। বাংলাদেশে প্রত্যেকটা মোবাইল ফোনের কোম্পানিগুলোর ফ্যাক্টরি হচ্ছে, সেই ফ্যাক্টরিগুলোতে যারা দায়িত্ব পালন করছে, আপনারা শুনলে আশ্চর্য হবেন, এদের চাইতে আপনাদের কর্মদক্ষতা কিন্তু অনেক বেশি, কিন্তু আপনাদের সার্টিফিকেট না থাকার কারণে আমাদের
মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানদের সার্টিফিকেট না থাকার কারণে আমরা সেই জায়গাগুলোকে ধরতে পারছি না, আমরা সেখানে ইন করতে পারছি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তো আজকের ভিডিওটি ছিল আসলে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটা প্রতিষ্ঠানকে যোগ্য করার জন্য কী কী বিষয়ে কাজ করে, এবং এই প্রতিষ্ঠানগুলোর আসলে যোগ্যতা সম্পর্কে আমাদের ভিতরে অনেক কনফিউশন ছিল। সেই বিষয়গুলো খোলামেলা করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।